গতকাল বড় ভাইয়ের বিয়ের কথাটা শুনেই আজ ব্যাগটা গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঈশান। বাসায় আসতেই ঘন্টাখানেক সময় লাগলো। তারপর বাসার সামনে এসেই বুঝতে পারলো ভিতরে হট্টগোল চলছে। ছোট্ট পরিবারে এমন বাকবিতণ্ডা বুঝতে পেরে মনে হলো ঘটনাতে কিছু একটা ঘটেছে, যার জন্য আব্বু আম্মু এরকম চিল্লাচিল্লি করছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে বাসার ভিতরে প্রবেশ করতেই বুঝতে পারলো একদম মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আব্বু একটা কাগজ হাতে নিয়ে বসে আছে আর আম্মু হাহুতাশ করছে। ঈশান তাড়াহুড়ো করে এসে আব্বু আম্মুর সামনে দাঁড়ালো। ছোট ছেলেকে দেখার পরও দুজনের দৃষ্টিভঙ্গি কিংবা অঙ্গভঙ্গি তেমন কোনো পরিবর্তন হলো না। ঈশান আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আব্বু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর হাতে এটা কি? আচ্ছা, আমি বাসায় এসেছি দেখে কি তোমাদের মন খারাপ হয়ে গেল নাকি আগে থেকেই? দেখো, তোমার ভাই বাসা থেকে পালিয়েছে। কাল বিয়ের কথাবার্তা বলে আসলো, সব কিছু ঠিকঠাক করে আসলো, আর আজকেই তোমার ভাই বাসা থেকে ভেগেছে। মানে কি এসবের? আমি বাসায় আসলাম বড় ভাইয়ের বিয়ে শেষ হলো, আর এখন কিনা বলছো ভাইয়া পালিয়েছে? তাহলে আগে বলে দিলেই হতো, আমি আসতাম। আব্বু রাগী চোখের দিকে তাকাতেই ঈশান চুপসে গেল। আব্বু আম্মুর মুখের এক্সপ্রেশন দেখে ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আরে না, পালাবে কেন? হয়তো মজা করছে। আর দেখো গিয়ে কোথায় একটা বেরিয়েছে, সন্ধ্যাতেই আবার ফিরে আসবে। ঈশানের এমন কথাতেও তেমন কোনো রেসপন্সের পরিবর্তন ঘটল না। আব্বু ঈশানের দিকে কাগজটা এগিয়ে দিতে ওর সেটা হাতে নিয়ে দেখলো কাগজটা একটা চিঠি। ঈশান তাড়াহুড়ো করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে আরম্ভ করলো। আব্বু, আসলে আমি তোমাদের কিভাবে বলবো জানি না। কাল বাসায় আসার পরে জানতে পারলাম মেয়ে দেখতে যাবে। ভেবেছিলাম সবেমাত্র দেখে দেখাশোনা শুরু হয়েছে, ভাবতে পারিনি মেয়ে দেখতে নিয়ে গিয়ে তোমরা বিয়েটা একদম ঠিক করে আসবে। আমার এই মেয়েকে পছন্দ হলেও বিয়ে করা সম্ভব না আব্বু। আর পছন্দ বলছে কাকে? এইরকম একটা রাগী আর জেদি মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। সবচেয়ে বড় বিষয় কি জানো তো, আমি অন্য একজনকে পছন্দ করি। আর বলতে পারো আমাদের মাঝে সম্পর্ক আছে। গত 2 বছর যাবৎ মেয়েটার সাথে আমার সম্পর্ক, ভালোবাসি আমি ওকে। তাই ওকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ের কথা আমি কল্পনাও করছি না। আমি জানি বিয়েটা আমি এড়িয়ে যেতে পারবো না। জোর করে হলেও তোমরা আমাকে বিয়ে দেবে, কিন্তু যাকে প্রতিশ্রুতি দিয়েছি, যার সাথে এতগুলো দিন কাটিয়েছি, তার থেকে অন্য কাউকে নিয়ে ভালো থাকার কথা কল্পনা করতেও পারি না। তাই আমি মাপ চাইছি আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আমার পক্ষে সম্ভব না তোমাদের এসব সিদ্ধান্ত মেনে নেওয়া। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তার আগেই সবটা ঠিক করে ফেলেছ। কালকে ওই বাড়িতে সবার সামনে এই কথাগুলো বলার মতো সাহস আমার হয়নি। বললে হয়তো তোমার সম্মান থাকতো না, কিন্তু আমি পারলাম না তোমার কথাটা রাখতে। তাই বাসা থেকে চলে যাচ্ছি। যেদিন মেয়েটার বিয়ে হয়ে যাবে কিংবা তোমরা বিয়েটা ভেঙে দিবে, সেই দিন আমি বাসাতে আসবো। চিঠিটা পড়ে ঈশানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আম্মু এবার আহাজারি করতেই ঈশান গিয়ে আম্মুর পাশে ধপ করে বসে পড়ল। তখন আব্বু বলতে আরম্ভ করলো, কত ভাগা, বিয়ে করবে না তাই বলে বাসা থেকে পালাতে হবে? আগে বললেই হতো, বিয়ে ঠিক করতাম না। এখন মান সম্মানে কি হবে আমার? ছোটবেলা থেকে ছেলেদের স্বাধীনতা দিয়ে দিয়ে বড় করেছি, আজ এই দিন দেখার জন্য। আমার মান সম্মানটা ডোবানোর আগে একটাবার ভাবতে পারলো না। এখন আমি আমার বন্ধুকে কি জবাব দিব? এতদিনের বিজনেসের পার্টনারশিপ আমাদের, খারাপ যদি জানতে পারে তাহলে মান সম্মানের কিছু থাকবে? ও আমাকে খুন করে ফেলবে। আব্বু, তুমি টেনশন করো না, কোনো একটা রাস্তা বেরোবে। সমাত্র কালকে বিয়েটা ঠিক করেছিলেন, দেখবে আঙ্কেল বুঝিয়ে বললে উনি বুঝে যাবে। আর এত চিন্তা করো না তো। হ্যাঁ, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আজ বাদে কাল সবাই দেখবে ঠিক হয়ে যাবে। এত টেনশন করলে তোমার শরীর খারাপ করবে। ঈশান আব্বু আম্মুকে অনেক বোঝালো। আম্মু কিছু একটা ভেবে ঈশানকে বলতে লাগলো, তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হও। আমি তোমার আব্বুকে বোঝাচ্ছি। আর এত টেনশন করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি গিয়ে ফ্রেশ হও। ঈশান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। তারপর এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। আব্বু আম্মুর সামনে থাকলে কি থেকে কি বলবে কে জানে। তবে ভাইয়া এরকম একটা কাজ করবে জানতে পারলে বাসা দিয়ে আসতো না।
আর করলো যখন আগে করলো না কেন? বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে এত সুন্দর আড্ডা দিচ্ছিল, কদিন যাবৎ আড্ডার আসরটা একেবারে জমে উঠেছে, কিন্তু বিয়ের খবরের কথা শুনেই দৌড়ে চলে আসলো। আর এসে এমন অবস্থার কথা শুনতে পারলো। অন্যদিকে আব্বু আম্মু কথা বলছিল। আফজাল সাহেব চুপ করে আছে দেখে শায়লা বেগম কিছুক্ষণ ধরে এমন কিছু বলল, যেটা শোনার পর আফজাল সাহেব একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর বলতে লাগলো, এটা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু তোমার ছেলে যদি রাগ করে আর সবার সামনে যদি তোমার বড় ছেলের মতোই এমন কিছু করে, তাহলে কি হবে? আমার জানা মতে ওর কোনো সম্পর্ক নেই, তাহলে বারণেই বা করবে কেন? আমি ওকে বোঝাবো, এখনই কিছু বলতে হবে না। কাল তোমার বন্ধুকে বাসায় ডাকো, তারপর না হয় এসব বিষয় নিয়ে কথা বলা যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে ঈশান ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম ভাঙলো একদম রাতে। উঠে আব্বু আম্মুর সাথে ডিনার করে নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করলো। আব্বু কি সিদ্ধান্ত নিয়েছে ঈশান সেটা জানতে চাইলে আব্বু বলল, সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই, বিয়েটা হচ্ছে, তবে কিভাবে হচ্ছে, কার সাথে হচ্ছে এ বিষয়ে ঈশান জানে না আর জানতেও চাইল না। সেটাই যেন ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাহিরে দিকে গিয়েছিল ঈশান। চা খেয়ে তারপর বাহিরে থেকে একটু হাঁটাহাঁটি করে দুপুরের দিকে বাসায় ফিরতেই দেখলো এক ভদ্রলোক ডাইনিংয়ে বসে আছে, বেশ হাসাহাসি করে আব্বুর সাথে কথা বলছে। ঈশান রুমের দিকে চলে যেতে গেলে আব্বু ওকে ডাকলো। ভদ্রলোক ওকে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই আব্বু বলতে লাগলো, এটা আমার ছোট ছেলে ঈশান, এবার টেক্সটাইল বিসিএসই লাস্ট সেমিস্টারে আছে। সামনেই খুব বড় সড়ো একটা চাকরিতে জয়েন করতে পারবে, আর বেশ ভালো টাকার স্যালারিও হবে। এত টাকা পয়সা থাকতে ছেলেকে আবার অন্য লাইনে দিলে বন্ধু? ছেলেকে ইঞ্জিনিয়ারই কেন বানাতে হলো? ছেলেকে বাসায় না রেখে দূরে কোনো সরিয়ে রেখেছ। ছেলে তো দেখতে একদম রাজপুত্র, মাশাআল্লাহ। ঈশান ভদ্রলোককে সালাম দিতে ভদ্রলোকও সালামের উত্তর দিলেন। আব্বু ইশারায় ঈশানকে বসতে বললেই ছেলেটা ভদ্রলোকের থেকে কিছুটা দূরে বসল। ভদ্রলোক বারবার ঈশানকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আব্বু কিছু একটা ভেবে মুচকি হেসে বলতে লাগলো, বলছিলেন কি বন্ধু, তোমাকে যে জন্য টাকা? আসলে কথাগুলো কিভাবে বলবো জানি না, তবে অনেকক্ষণ যাবৎ বলার চেষ্টা করছি। আসলে তুমি কি মনে করবে সেটা ভেবেই বলতে পারছি না। সেই তখন থেকে বসে রেখেছ। ছেলে আসলো, এখন ছেলের সামনে না হয় বলে ফেলো যে কি জন্য রেখেছ। বলছিলাম কি, পাত্র যদি আমার এই ছেলে হয় তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? না মানে আসলে আমি যতদূর বুঝতে পারছি আমার এই ছেলেকে তোমার খুব বেশি পছন্দ হয়েছে। অবশ্য ওদের দুজনের বয়সের ডিফারেন্স তেমন করে কেউ বুঝবে না। আর ছেলে আমার মাশাআল্লাহ সব দিক দিয়েই পারফেক্ট। দেখতে শুনতে যেমন চমৎকার, তেমনি তার পড়ালেখা আর ক্যারিয়ারটা উজ্জ্বল। তোমার মেয়ের সাথে যদি বিয়ে হয় একদম সেরা আর পারফেক্ট জুটি হবে। কি বলো বন্ধু? আব্বুর কথার আগাগোড়া ঈশান কিছুই বুঝতে পারল না। ভাবলো আব্বু হয়তো মজা করছে, তাই চুপ করে বসে রইল। কিন্তু ভদ্রলোক কেমন যেন আব্বুর দিকে বাঁকা চোখে তাকিয়ে রইলেন। আব্বু আমতা আমতা করতে লাগলো। তখন আম্মু এসে পাশে বসে বলতে লাগলো, ভাই সাহেব, বলছিলাম কি যে আসলে আমাদের বড় ছেলে না একটা কাণ্ড ঘটিয়েছে, সেজন্য ঈশানের আব্বু আপনাদেরকে কথাটা বলতে পারছিল না। দেখুন, বিয়ের আগে হয়েছে তাতে ভালোই হয়েছে। যদি এই ঘটনাটা বিয়ের দিন কিংবা বিয়ের আগের দিন হতো তাহলে অনেক বেশি ঝামেলা হতো। তাই বলছিলাম কি, যেটা হয়েছে সেটা একটু মেনে নেওয়ার চেষ্টা করুন। তার মানে কি আপনাদের বড় ছেলে বিয়েটা করতে চাইছে না, নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে হয়ে গেছে? সত্যি করে বলুন তো, আপনাদের এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কিন্তু আমার ভালো ঠেকছে না। যেটা হয়েছে সেটা সত্যই করে বলুন। হ্যাঁ মানে আসলে বন্ধু, কাল ছেলেটা বাসা ছেড়ে চলে গেছে। বলল ওরকম হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছি, আর ওর নাকি এই বিষয়টা ভালো লাগেনি। ছেলের অন্য মেয়েকে নাকি পছন্দ আছে। এখন আমি নিরুপায় হয়ে তোমাকে ডেকেছি। দেখো, বিয়ের এখনো আরও মাস খানিক বাকি আছে, তাই বলছিলাম কি যে কোনো কিছুই তো ঠিক হয়নি, আর তুমি চাইলে আমরা আর একটু বিয়েটা পিছিয়ে দিতে পারি।
ঈশান খেয়াল করে দেখলো ভদ্রলোক গম্ভীর চোখে চেয়ে আছে, কিন্তু আব্বু আম্মুর কথা শুনে এবার কেমন সিরিয়াস মনে হচ্ছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আম্মু ওর হাতের উপর হাত রেখে ওকে নামিয়ে দিল, ইশারায় বারণ করলো কোনো শব্দ না করতে। এবার ভদ্রলোক কিছু বলার আগেই আব্বু ওনার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, বন্ধু, আমি নিরুপায় হয়ে আজকে তোমাকে এমন করে বাসায় ডেকেছি, দয়া করে আমার উপর রাগ করো না। আমি জানতাম না আমার ছেলে এমন একটা কাণ্ড ঘটাবে। তাছাড়া দেখো, আমার এই ছেলে তো বড় ছেলে থেকেও দেখতে ভালো। তাছাড়া তুমি ওর খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আমার ছোট ছেলেটা এই এলাকার মধ্যে অন্তত ভালো আর মার্জিত একটা ছেলে। তুমি ওকে মেয়ের জামাই হিসেবে পেলে আসলেই পরবর্তীতে বুঝতে পারবে এমন একটা মেয়ের জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের ছেলে বলে বলছি না, তবে আমার ছেলেটা আসলেই অনেক ভদ্র। তুমি এখন আর রাগ করে থেকো না বন্ধু। আমি নিরুপায় হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন তুমি যদি রাগ দেখিয়ে সম্পর্কটা নষ্ট করে দাও, তাহলে আমি অনেক কষ্ট পাবো। দেখো, বিয়ের দিন কিংবা বিয়ের আগের দিন পালিয়ে গেলে অনেক ঝামেলা হতো। তার থেকে না হয় আমরা আগেই জানতে পেরেছি। তাই বলছি কি যে তুমি অন্তত বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু মেয়েকে কি জবাব দেব বলতে পারো? দেখেন ভাই সাহেব, ওকে একটু বুঝিয়ে বললেই হয়তো বুঝতে পারবে। আপনি আর রাগ করে থাকবেন না, আমরা ওকে বোঝাবো। তাছাড়া মিলি মামুনিও তো অত্যন্ত একটা ভালো মেয়ে, ওকে বোঝালেও বুঝতে পারবে। এমন তো না যে ও আগে থেকেই ইমনকে পছন্দ করত। এখন রাগ না করে যেটা সমাধান করলে ভালো হয় সেটাই করুন। ভদ্রলোককে অনেকক্ষণ যাবৎ বোঝানোর পর ভদ্রলোক বুঝলেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে গেলেন। লোকটা ঈশানের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। ঈশান স্বাভাবিকভাবেই ভদ্রলোকের সাথে কথা বলল। এবার ভদ্রলোক চলে যেতেই আব্বু আম্মু ঈশানকে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই আব্বুর হাত দুটো ধরে বলতে লাগলো, অনেক কষ্ট করে বাবা মার এই বিয়েটা আমি আটকে রেখেছি, না হলে এরকম একটা লোকের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হতো। অনেক বড় বিপদের সময় সে আমাকে এতগুলো টাকা দিয়ে হেল্প করেছিল। তারপরে আমি আরাফকে কথা দিয়েছিলাম ওর বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে। এখন যদি এই বিয়েটা না হয়, তাহলে আমার মান সম্মান থাকবে না বাপ। বড় ভাইয়ের মতো অন্তত আজ যাই হোক, বেঁকে বসে থেকে আমার সম্পর্কটা নষ্ট করো না। এখন অন্তত বিয়েটা করে নাও। কি বলছো আপু? আসলাম বড় ভাইয়ের বিয়ে খেতে, এখন এসে কিনা বলছো হবু ভাবিকে আমারই বিয়ে করতে হবে? এটা কিভাবে হয়? তাছাড়া আমি এটা কিভাবে মেনে নেব? একটাবার বলতে পারো যে মেয়েকে চিনি না জানি না কিভাবে তার সাথে মানিয়ে নেব? তাছাড়া ভাইয়ের সাথে বিয়ে হবার কথা ছিল, কথাটা ভাবলেই কেমন যেন লাগছে। তাতে কি হয়েছে? বাবা মার কথা শোনো, আমার মান সম্মানটা বাঁচাও। তোমার আম্মু বলেছে তোমার কোনো রিলেশন নেই, যদি থাকতো তুমি সেটা আগেই বলতে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি যা চাইবে সেটাই হবে। যে মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, এখন সেই মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে। তুমি যদি মিলিকে একবার দেখো, তাহলে বুঝতে পারবে মেয়েটা আসলেই অনেক সুন্দর, তোমার সাথে মানাবে ভালো। দুইজন বিয়ে করে অনেক সুখী হবে। আপু আম্মু চাপাচাপি আর আম্মুর কান্নাকাটির কাছে ঈশানকে বাধ্য হয়ে বিয়েটাতে রাজি হতে হলো, কিন্তু বুঝতে পারছে না কি করবে। বন্ধুদের বলে আসলো বড় ভাইয়ের বিয়েতে ইনভাইট করবে, সেখানে কিনা এরকম করে এখন বলছে ওকেই বিয়েটা করতে হবে। ভেবেই মাথাটা হ্যাং হয়ে আসছে। সারাদিন ঈশান আর কিছু ভাবলো না, মাথার মধ্যে প্রচুর পরিমাণে টেনশন এসে ভর করলো। বড় ভাইকে কাছে পেলে ইচ্ছে মতো উল্লুম ভাল্লুক যা খুশি তাই বলে গালিগালাজ করে দিত। বদমাইশটা বাসা থেকে তো পালালো, ওকে ফাঁসিয়ে দিয়ে কি করবে জানে না। পরদিন আবারও ঈশানের সাথে আব্বু আম্মু কোথাও একটা বেরোলো। প্রথমে তো বলেছিল কোথায় একটা যাবে, তবে ঈশান যখন পথিমধ্যে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, তখন আব্বু বলল, কেন তুমি না বললে যাকে চিনো না জানো না তাকে বিয়ে করতে পারবে না? তাই তোমাদের দুজনের পরিচয় করাতে চাচ্ছি। আর মেয়েটা বাসাতেই আছে, তাই ভাবলাম তোমাদের দুজনের একবার দেখা সাক্ষাৎ হোক, তোমরা কথা বলো। তারপর না হয় দুইজনে আস্তে আস্তে দুইজনকে চিনতে জানতে পারবে। মিলির আব্বু কাল রাতেই বলেছে তোমাদের বিয়েটা পিছিয়ে দেবে।
তোমাদের আগে দুজনের মাঝে চেনা জানা হোক, তারপর না হয় বিয়েটা হবে। আর মিলির আব্বু বলল ওর নাকি সামনে পরীক্ষা শুরু হবে, তাই আর কি তোমরা দুজনেই সময় পাবে। ঈশান কোনো প্রকার রিয়্যাক্ট করলো না। আম্মু ওকে বোঝাতে বোঝাতে আসলো। তারপর হবু শ্বশুর বাড়িতে এসে সবার সাথে কুশল বিনিময় করলো। দুদিন আগে ভাইয়ার শ্বশুর বাড়ি হবার কথা ছিল, আর এখন কিনা নিজের শ্বশুর বাড়ি হবে, ভাবতেও কেমন যেন লাগছে। ঈশান কিছু বলল না, তবে এসে আব্বু আম্মুর সাথে সোফাতে বসে রইল। এরই মাঝখানে শাশুড়ি আম্মু এসে খাবার দাবার দিয়ে গেলে ঈশান ওনাদের সাথে হেসেই কথা বলল। ঈশান মেয়ের আম্মুর সাথে কুশল বিনিময় করতেই ভদ্রমহিলা বেশ খুঁটিয়ে মেয়ের হবু জামাইকে দেখল। তারপর ভদ্রমহিলা হাজবেন্ডের কথা মতো চলে গেলেন মেয়েকে আনতে, কিন্তু মেয়েকে আনতে গিয়ে পড়লেন এক বিপাকে। মেয়ে বেঁকে বসে আছে, এ ছেলের সামনে আসবে না, তাই বেশ ব্যাঘাতারা হচ্ছে। এবার শাশুড়ি অর্থাৎ মিলির আম্মুকে বলল, কি হলো মামনি, তুমি এখনো রেডি হওনি? বলছি কি যে তোমার আব্বু বলল তোমাকে তাড়াতাড়ি যেতে, এখনো রাগ করে বসে থাকলে হয়? মোটেও না, আমার পক্ষে সম্ভব নাই ছেলের সামনে গিয়ে বসা। 2 দিন আগে ওর ভাইয়ের সামনে গিয়ে বসেছি। আমাকে কি তোমাদের খেলার পুতুল বলে মনে হয়? যখন যেখানে মন হবে সেখানে সেভাবেই যার সামনে গিয়ে বসার সামনে গিয়ে বসবো। আমি এই ছেলের সামনে যেতে পারবো না। আব্বুকে বারণ করে দাও, আমি বিয়ে করতে চাইছি না। আর এরকম একটা পিচ্চি ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বলছিলাম যে তুমি গিয়ে একবার ছেলেটাকে দেখো, যদি পছন্দ না হয় তারপর না হয় না করে দিও। তোমার আব্বু আকা কাল ওদের বাসায় গিয়েছিল, ওদের বড় ছেলেটা পালিয়েছে, তাই ওরা ঠিক করেছে যে সম্পর্কটা যেহেতু করতে চেয়েছে সেহেতু সম্পর্কটা তৈরি করবে। খামাকা জেদ ধরে বসে থেকো না। ভদ্রলোক নিরুপায় হয়ে ছোট ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তোমার। তুমি আগে একবার গিয়ে ছেলেটাকে অন্তত তো দেখো, তারপর যদি ভালো না লাগে বারণ করে দিও। বলছি না আমি যেতে পারবো না, তারপরে কেন আমাকে জোরাজুরি করছো? এখন কি ওই ছেলের মতো আমাকেও বাসা থেকে পালাতে হবে? এরই মাঝে দরজা থেকে কারো কথার শব্দ আসতেই মিলি চুপচাপ হয়ে গেল। কে বাসা থেকে যাবে শুনি? তোমার মেয়ে বেঁকে বসে আছি, এই ছেলের সামনে যাবে না। কত করে বোঝাচ্ছি, যেটা হবার হয়ে গেছে। যার সাথে উপরওয়ালা আমাদের ভাগ্য লিখে রাখে, সব কিছু আগে থাকতে ঠিক করে রাখে, সেটাই হয়। তোমার মেয়ে কিছুতেই মানতে চাইছে না, সব সময়ের মতো জেদ ধরে বসে আছি। এখন তুমি তোমার আদরের মেয়েকে বোঝাও। আমার পক্ষে সম্ভব না এত জেদি মেয়েকে বোঝানো। মিলির আম্মু কথাটা বলে রুম থেকে বেরিয়ে যেতে এবার আব্বু এসে ওর সামনে দাঁড়ালো। ভদ্রলোক অসহায়ভাবে চেয়ে আছে মেয়ের দিকে। মিলি উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই আব্বু ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো। কাল তোমার মতো আমিও রাগ করেছিলাম মামনি, ভেবেছিলাম বিয়েটা ভেঙে দেব, কিন্তু ছেলেটাকে দেখার পর মনে হয়েছে এ তো ভদ্রসভ্য আর এডুকেটেড একটা ছেলেকে যদি হাতছাড়া করি তাহলে বন্ধুত্বটা নষ্ট হবে। এরপর ওর আব্বুর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে, আর না ওর আব্বু এত করে রিকোয়েস্ট করলো সেটা আমি রাখতে পারবো। দেখো মামনি, আমাদের মন মতো কখনোই কিছু হয় না। আমরা যেটা চাই সবসময় তা হয় না। যেটা ইচ্ছে হতে দাও। দেখো দিন শেষে তুমি বুঝতে পারবে ছেলেটা তোমার জন্য পারফেক্ট। একটাবার ওকে গিয়ে দেখো, তারপর যদি মনে হয় ও দেখতে ভালো না, তোমার জন্য পারফেক্ট না, তাহলে বারণ করে দিও। তাছাড়া আমরা তো সময় নিয়েছি, তোমার কলেজের আশেপাশেই ওর কলেজ। ছেলেটা ওখানে একটা ফ্ল্যাটে থাকে, আর তুমি তো হোস্টেল থেকে পড়ালেখা করছো। তাই বলছি কি যে আজ তোমাদের বিয়ের কথা হয়ে থাকলো, তারপর যদি তোমার মনে হয় 1 মাস ওর সাথে চলাফেরা করে আর চেনে জানার পরও যদি ও তোমার জন্য পারফেক্ট না হয়, তাহলে তুমি বলো আমি বিয়েটা ভেঙে দেব। তারপর আমি এখন বিয়েটা ঠিক করছি না, কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে মামনি। বাবার এরকম অসহায় কণ্ঠে কথা শুনে মিলি আর চুপ করে থাকতে পারল না। শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল। বাবা বুঝতে পারলেন মেয়ে অন্তত এই মুহূর্তে ওনার কথাটা ফেলতে চাইছে না। আধা ঘন্টা পরেই মিলির আম্মু ওকে নিয়ে নিচে আসলো। তারপরে এসে ঈশানের সামনাসামনি একটা সোফায় বসিয়ে দিতেই মেয়েটা ওদের সামনে মাথা নিচু করে রইল। ঈশান আনমনে মেয়েটার দিকে তাকিয়ে হাঁ করে রইল, কারণ আব্বু যা বলেছিল আর আম্মু যে বর্ণনা দিয়েছিল তার থেকে একটু বেশিই দেখতে সুন্দরী। তবে মেয়েটা গম্ভীর চাহনিতে নিচের দিকে তাকিয়ে আছে।
একটাবারের জন্য ওর দিকে তাকায়নি। ঈশান হাঁ করে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন আম্মু ওকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি বলছিলাম না, মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী, তোমার সাথে মানাবে ভালো। কিন্তু আমার কথা তো শুনলে না। এখন পছন্দ হয়েছে তো আব্বু? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এরই মাঝখানে মেয়েটা চোখ তুলে ওর দিকে তাকালো। ভদ্রমহিলা চোখ বড় বড় করে চেয়ে রইল। তাতে ঈশানের কাছে মনে হচ্ছে চোখ দিয়ে একদম ওকে গিলে খাবে। তবে মেয়েটার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেকক্ষণ যাবৎ কথা হলো দু পরিবারের মাঝে, তবে দুজনের দিকে চোখাচোখি হলেও কোনো ইশারা ইঙ্গিত হলো না। শেষে মিলির আব্বু মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামনি, ঈশান বাবাকে রুমে নিয়ে যাও। তোমরা দুইজন আলাদা করে কথা বলো। আমরা বিয়ের দিন ঠিক করে নিই। তোমরা যখন বলবে তখনই ঠিক হবে। এবার আর নিজেদের মধ্যে চিনবে জানবে, তারপর বিয়ে নিয়ে আমরা কথা বলবো। মিলির ইচ্ছে না থাকার সত্ত্বেও উঠেই সেখান থেকে উপরের দিকে চলে যেতে নিলেই আম্মু ঈশানকে ইশারা করতে ঈশানও মেয়েটার পিছন পিছন এসে দরজা একটা রুমের সামনে দাঁড়াতেই মেয়েটা রুমের ভিতর চলে গেল। তারপর মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিতেই বুঝতে পারল কিছু তো একটা ঘাপলা আছে, হয়তো ওকে পছন্দ হয়নি। ঈশান শুকনো ঢোক গিলে রুমের ভিতর প্রবেশ করলো। মেয়েটা পেটে বসে আছে। ঈশান এসে মিলির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটা ওকে বসতে বলল না, তাই দাঁড়িয়েই রইল ঈশান। আপনার নাম কি বলুন তো? বিয়ে করতে এসেছেন আর মেয়ের সম্পর্কে জানেন না? মেয়ের নামটা পর্যন্ত জানেন না, আর দেখেই হাঁ হয়ে তাকিয়ে থাকলেন? না মানে আসলে আব্বু আম্মু বললো। আব্বু আম্মুর এত বাধ্য ছেলে আপনি যে আব্বু আম্মু বললো আর তাতেই দৌড়ে এখানে চলে আসলেন। এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। এক্ষুনি নিচে গিয়ে বলে দিবেন আপনি বিয়েটা করছেন না। না মানে আসলে আমি আব্বু আম্মুর কথার অবাধ্য হই না, তাই বলছিলাম যে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি বলে দিতে পারেন, কিন্তু আমি বিয়েটা ভাঙতে পারবো না। কচি খোকা, বিয়ে ভাঙতে পারবে না? শোনো, এত নেশা সাজার চেষ্টা করো না। বাইরে গিয়ে যে কোথায় কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াও সেটা আমার খুব ভালো করে জানা আছে। শুনলাম তো আপনি বাইরে থাকেন, তার মানে কি আপনিও কি এগুলো করে বেড়ান? সেজন্য আমাকে নিয়েও এরকম চিন্তা ভাবনা করছেন? কি বললি তুই? দাঁড়া, তোর তো আজকে হচ্ছে। মেয়েটা কথাটা বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। ঈশান বুঝতে পারলো অবস্থা বেগতিক। যখনই বের হতে যাবে তার আগে মেয়েটা ওর সামনে একটা লাঠি নিয়ে এসে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওর পিছন বরাবর দিল ধপাস করে একবারই। ঈশান পিছনে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। ও মাগো! প্রথম দেখাতেই হবু বউয়ের হাতে ধুলাই খেতে হবে ঈশান বুঝতে পারেনি। ছেলেটা কল্পনাও করতে পারেনি